বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ইউনূস সরকারের কাছে রূপরেখা প্রত্যাশা ব্রিটেনের। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে প্রতিমন্ত্রী ক্যাথরিনের বৈঠক। গুম, গুলি, নির্যাতনে পঙ্গু করা সহ সুনির্দিষ্ট 7 অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র শিবির। প্রসিকিউশনে আবেগঘন পরিবেশ। রাজধানীতে একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাই। 3 মাসে গণপিটুনিতে 68 জনকে হত্যা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে ব্রিটেন আশা করে। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। ক্যাথরিন ওয়েস্ট আরও জানান, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার আরও 10 মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। Ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government in these objectives. I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. Professor Yunus to lay out his vision for how will that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. গুম, গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে ভুক্তভোগীরা যান অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে। সেখানে আলাদা আলাদা অভিযোগ দেওয়া হয়। এদের সবাইকে গুম করে, গুলি করে বা চাপাতি রামদা দিয়ে হাত পা কেটে ফেলার অভিযোগ করা হয়। 7 জন অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ। 2 জন 3 বছরের মতো গুম ছিলেন। 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময়কার পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীরা প্রসিকিউশনে তাদের কথা বলতে গিয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সবাই সুষ্ঠু তদন্তের পর বিচার চান। এখানে আমাকে এমনভাবে রাখা হয়েছিল, চোখ বাঁধা, তারপর 24 ঘন্টা হাত বাঁধা, আর ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো, প্রস্রাব করতে দিত না ঠিকমতো, খাবারের টাইম দিত না, কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি বয়েস হারিয়ে ফেলেছিলাম। 3.5 বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো বয়েস বের হচ্ছিল না। যারা এইভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক কালি করছে, আমি তাদের প্রত্যেকের বিচার চাই। আমরা ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। দেশে এখন বেকার সংখ্যা 1,08,00,000। এর মধ্যে গ্র্যাজুয়েটের সংখ্যায় 26 লাখ। নিজ মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যুব ক্রীড়া উপদেষ্টা জানান, 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান করা হবে। এর মধ্যে 86,277 জনকে চাকরি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জোড়াতালি দিয়ে চলছে। বিসিবিতে রাজনীতিকরণ করা হয়েছিল, তা না হলে বিসিবিতে পরিবর্তন করতে হতো না বলে জানান উপদেষ্টা। বলেন, প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর কার্যক্রম ও অডিট রিপোর্ট দেয়া হবে। কেউ যদি দুর্নীতি করে তাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবল সহ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত, তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান আসিফ মাহমুদ। তিনি জানান, বিভিন্ন ফেডারেশনের পুনর্গঠন প্রক্রিয়া চলমান আছে। বিভিন্ন কমিটি নিয়ে যে অভিযোগ আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী আজ।
টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচিতে দিনটি পালন করা হচ্ছে। সকাল থেকে ভাসানীর মাজার প্রাঙ্গণে ঢল নামে সাধারণ মানুষের। পুষ্পস্তবক অর্পণ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে 7 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে ভাসানী মেলা। আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12ই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কৈশোর বয়সে জড়িত ছিলেন রাজনীতির সঙ্গে, ছিলেন তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম ভূমিকা পালন করেন। 1976 সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যাচেষ্টার মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 3 দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামে বৈষম্য বিরোধী আন্দোলনের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিকেলে মামলার শুনানি হওয়ার কথা। এর আগে শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোড কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আদালতে নেওয়া হয়। আকাশপথে স্বর্ণ চোরাচালান রোধে কোনো এয়ারক্রাফটের ভেতর অবৈধ স্বর্ণ পাওয়া গেলে সেসব এয়ারক্রাফট নিষিদ্ধ করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এলাকায় যাত্রীদের দ্রুত তথ্য আদান প্রদান সহ অন্যান্য সহায়তা বাড়াতে কাস্টমস হেলথ ডেস্ক এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার কাজ চলছে। তিনি বলেন, রোজায় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হচ্ছে। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে রিটার্ন দাখিলের ক্ষেত্রে মোবাইল অ্যাপস চালু করা হবে। চোরাচালানের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয়। আমি আজকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বসবো এবং প্রয়োজনে আমরা কঠোর আইন করব যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। কিভাবে আপনার এয়ারক্রাফটের ভিতরে এই আলাদা করে প্রথিত করে এটা স্বর্ণ ওখানে ঢুকলো এবং কিভাবে এটা আসলো, এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয়, আমি জানি না আমাদের এক্সিস্টিং আইন কি বলে, যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করব, যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। রাজধানীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ। গত 3 মাসে গণপিটুনিতে খুন হয়েছেন অন্তত 68 জন। বিভিন্ন অপরাধী ঢাকায় মামলা হয়েছে 196টি। এসব অপরাধের কারণে উদ্বেগ বেড়েছে নগরবাসীর মধ্যে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কারাগারগুলো অপরাধ সংশোধনী কেন্দ্রে পরিণত করতে না পারলে নিয়ন্ত্রণ সম্ভব নয়। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ডিএমপির তথ্য বলছে, আগস্টে 119টি, সেপ্টেম্বরে হয়েছে সর্বোচ্চ 148টি, অক্টোবরে 58টি খুনের মামলা হয়েছে। এছাড়া গত 3 মাসে দস্যুতার মামলা 39টি, ডাকাতি 14টি, অপহরণের 47টি ও চুরির মামলা হয়েছে 96টি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 3 মাসে গণপিটুনিতে খুন হন 68 জন, ধর্ষণের ঘটনা ঘটে 78টি। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে 9 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে 52 জনের। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 67 জন গণপিটুনিতে নিহত হন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, 5 আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অপরাধ বেড়েছে।
অন্তর্বর্তী সরকারের ভেতরে সবচেয়ে দুর্বল যে দুটো মন্ত্রণালয়, একটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আর একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং এই দুটোই কিন্তু জনগণের যে মানে নিত্য প্রয়োজনীয় বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে দ্রব্যমূল্য পরিস্থিতি আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং দুটোর অবস্থাই কিন্তু নাজুক। সম্প্রতি আপনার চুরি ডাকাতি ছিনতাই তো ভয়াবহভাবে বেড়ে গেছে, এবং মানুষ তো এখন সন্ধ্যার পরে কিংবা সকালে হাঁটতেও বেরোচ্ছে। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো এইটা আসলে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল, কিন্তু সেই অগ্রাধিকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গণ্যমান্য কিছু লোক দিয়ে পুলিশ এবং একটা আইন শৃঙ্খলা রক্ষা কমিটি করে দিতেন, এবং তাতে করে জনগণের সাথে পুলিশের একটা যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা কমে যেত, এবং সাথে সাথে জনগণ যদি পুলিশকে মানে সহযোগিতা করত, তাহলে পরে আপনি দেখতেন যে ওই আইন শৃঙ্খলা রক্ষাটা আরও কার্যকরভাবে করা যেত। অপরাধের সাথে জড়িয়ে আছে একজন মানুষের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও। এ কারণে অপরাধী হয়ে ওঠার কারণ জেনে ব্যবস্থা নেওয়া গেলে সমাজ থেকে অপরাধ কমানো সম্ভব বলে মনে করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ধীরে ধীরে পেশাদার অপরাধীতে পরিণত হয়, তাদের কিন্তু শৈশব কৈশোরেই তার একটা ছাপ কিন্তু রয়ে যায়। ফলে সেই জায়গাটা আমাদের চিহ্নিত করতে হবে। ফলে শৈশব কৈশোর গুরুত্বপূর্ণ। আর যে প্রাপ্তবয়স্ক অপরাধীদের কথা বললেন, যাদের একটা অংশ অপরাধ করছে এবং কেউ কেউ কারাগারে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো কারাগার ও শাস্তির যে দর্শন আমাদের দেশে রয়েছে, যে ফিলোসফি রয়েছে, সেই জায়গাটিতে একটি মৌলিক পরিবর্তন আনা দরকার। অর্থাৎ কারাগার মানে শাস্তির আলয় নয়, সেটি শাস্তির জায়গা নয়। কারাগার হবে একজন মানুষের সংশোধন হবার জায়গা। অর্থাৎ তিনি একটি অপরাধ করেছেন, অপরাধ করে কারাগারে গিয়েছেন, আমরা চাইব তিনি বের হয়ে যেন একজন নতুন মানুষে পরিণত হন। সেই জায়গাটিতে আমাদের দর্শনের একটি পরিবর্তন করতে হবে, একটা ফিলোসফির জায়গাটা পরিবর্তন করতে হবে। অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর ভূমিকা নেবে বলে মনে করেন নগরবাসী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ ব্যাংক এখন স্বৈরাচারী আচরণ করছে। নিয়ন্ত্রণ সংস্থাটির কারণে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীতে ব্র্যাকিনে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি আরও বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে একটি বিশেষ গোষ্ঠী তাদের সুবিধা নিয়েছে। এই অবস্থায় সবার আগে রাজনীতির সংস্কার করতে হবে, সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে বলেন আব্দুল আওয়াল মিন্টু। সব সরকারের আমলেই সংস্কার কার্যক্রম চলমান রাখা দরকার বলে জানিয়ে ব্যবসায়ী নেতারা জানান, দুর্নীতি এখনও ব্যবসায়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মতে অটোমেশন ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। দিনে গরম থাকলেও সন্ধ্যা হলেই নামছে শীত। রাত থেকে ভোর ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। দিনে গরম আর রাতে ঠান্ডার কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু, চারদিকে যেন শীতের পরশ। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতি বছর শীত আসে একটু আগেই। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনে গরম থাকলেও সন্ধ্যার পর উত্তরের ঠান্ডা বাতাসে শীত লাগতে শুরু করে। বেশিরভাগ মানুষই মোটা জামা কাপড় পরে বাইরে বের হচ্ছেন। কুয়াশা বেশ ঘন কুয়াশা, এবং গতকালকেও ঘন কুয়াশা ছিল। আমরা ফজরের নামাজের পরে যখন বের হই, একে অপরকে দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য। আর কুয়াশাও আছে আর ঠান্ডাও লাগতেছে, আর কুয়াশা ঠান্ডা তো আছে, শীতের কারণে কাজটাও কাজ আগাম শীত। মনে করেন যে শীতকাল হচ্ছে পৌষ আর মাঘ মাস, কিন্তু অক্টোবর মাস থেকে দেখেন শীতের পুরো একটা দাপট শুরু হয়ে গেছে। পুরোপুরি শীত না পড়লেও দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্যের কারণে বাড়ছে শীতজনিত রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। বাচ্চাটা হলো জ্বর, সর্দি, পাতলা পায়খানা, ভর্তি হয়েছে 4 দিন থেকে। পাতলা পায়খানা আর বমির জন্য ভর্তি হয়েছি, আজকে 6 দিন থেকে আছি, কিন্তু বমিটা বন্ধ হয়েছে, পাতলা পায়খানাটা বন্ধ হয়। পঞ্চগড়ে কিছুটা আগাম শীত পড়ে গেছে। এই শীতের কারণে শিশু ও বয়স্করা ঠান্ডা, কাশি, সর্দি এ ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে। এদিকে শীতে দুস্থদের সহায়তায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আমরা সরকারের কাছেও আমরা শীতবস্ত্রের জন্য এবং আর্থিক সাহায্যের জন্য আমরা লিখেছি। আশা করি বরাদ্দগুলো খুব সহজে পেয়ে যাব। তো আমার মনে হয় যে এবার শীতের সময় আমাদের যারা অসহায় মানুষ আছেন, গরিব মানুষ আছেন, তাদেরকে আমরা পর্যাপ্ত শীতবস্ত্র দিতে সক্ষম হব।
এখন থেকে পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনই কমতে থাকবে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। এবার রাজ্যটিতে অপহৃত 6 ব্যক্তির মরদেহ উদ্ধার ইস্যুকে কেন্দ্র করে 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। এমনকি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতেও হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ জনতা। শুক্রবার মণিপুরের বিভিন্ন স্থান থেকে অপহৃত 6 ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার রাজধানী ইম্ফল ভ্যালিতে জড়ো হয় শত শত বিক্ষুব্ধ জনতা। ওই সময় তারা টায়ার পুড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে দেয়। রাজ্যটির 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া রাজ্যটির বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। গেল বছর থেকে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিবাদের জেরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এতে প্রাণ হারিয়েছেন অনেকেই। মণিপুরের মুখ্যমন্ত্রীর ওপরও ক্ষুব্ধ সাধারণ জনগণ। তাদের দাবি, মণিপুরে শান্তি ফেরাতে না পারলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ইউনূস সরকারের কাছে রূপরেখা প্রত্যাশা ব্রিটেনের। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে প্রতিমন্ত্রী ক্যাথরিনের বৈঠক। গুম, গুলি, নির্যাতনে পঙ্গু করা সহ সুনির্দিষ্ট 7 অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র শিবির। প্রসিকিউশনে আবেগঘন পরিবেশ। রাজধানীতে একের পর এক চুরি, ডাকাতি, ছিনতাই, 3 মাসে গণপিটুনিতে 68 জনকে হত্যা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যর্থ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।